হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আগের পর্বে আমি পৌঁছে গেছি নর্থ বেঙ্গল। যদিও আসার পথে আমার গাড়ির ট্রাম স্পিড 400 কিছু মারাত্মক ইস্যু ফেস করেছে, যেটা আমি রিপোর্ট করেছি, তাই মিস করে থাকলে আগের ব্লগটা অবশ্যই দেখবেন। এই পর্বে আমি শিলিগুড়ি থেকে কন্টিনিউ করছি দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং যাওয়ার পথে মিরিকের উপর দিয়ে অনেকবার গেছি, কিন্তু কিছু বাকেট লিস্ট এখনো আনফুলফিল রয়ে গেছে। ফাইনালি সেগুলোকে কমপ্লিট করলাম, আর এইবার চলেছি আমি গুফা পাতালের দিকে। চলুন মূল গল্পে ফিরি। হে হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। এখন বাজে সকাল 9টা আর আমি রয়েছি হিলকার্ট রোডে। এটা হচ্ছে আমার কালকে স্টে হোটেল শ্রদ্ধাঞ্জলি, আর এইটা হচ্ছে ট্রিনিটি। কমপ্লিটলি রেডি করে ফেলেছি, কিন্তু আজকে যেখানেই থাকি না কেন ট্রিনিটিকে একবার ওয়াশ করতে হবে, কারণ এইটা কালকে এত পোকা এসে এখানে পুরো পেন্টিং করেছে, এটা পুরো ক্লিন করতে হবে, ইভেন জ্যাকেটেও। তো রাত্রে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে আজকে ভালোভাবে ঘুমিয়ে ফ্রেশ হয়ে নতুন ডেস্টিনেশনের দিকে বেরোচ্ছি। এখন ডেস্টিনেশন কোথায় সেটা আপনারা জানেন, কারণ থাম্বনেল দেখে নিয়েছেন, কিন্তু আমি এখনও শিওর নই কোথায় যাচ্ছি। এটুকু জানি মিরিকের রাস্তা ধরে এগোবো চা বাগানটা দিয়ে, সেখানে কোনো একটা জায়গায় যাব। গুফা পাতালটা মাথায় আছে, কিন্তু তার আগে যদি কোনো জায়গা ভালো লেগে যায় সেখানেও থেকে যেতে পারি। গাড়ির কালকে প্রবলেমটা তো দেখালামই, সকাল উঠে আরেকবার চেক করে নিয়েছি এই জায়গায় স্ক্রুগুলো টাইট আছে কিনা। যদি আগের ব্লগটা মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, কারণ ওইখানে কয়েকটা প্রবলেম নোট করেছি ট্রাম স্পিড 400-এর। আমি এক্সপেক্ট করিনি এই গাড়িটাতে এরকম একটা প্রবলেম ফেস করবো, অ্যান্ড খুব বেসিক অ্যান্ড খুব জেনারিক প্রবলেম, যেটা খুব বড় একটা সিকিউরিটি ইস্যু তৈরি করতে পারে। অবশ্যই দেখবেন ভিডিওটা, আপনাদের মতামত জানাবেন অ্যান্ড পারলে অ্যাওয়ারনেস ছড়াবেন এই ব্যাপারটা নিয়ে। সকালবেলা চেনটা প্রিপেয়ার করার সময় আজকে গিয়ার অয়েল অ্যাপ্লাই করলাম, তো এই অল্টারনেটটা আমি ট্রাই করার চেষ্টা করছিলাম অনেক দিন থেকে। অনেক এক্সপেন্সিভ, আমি চেন লিউব ইউজ করে দেখেছি, ওই 300 থেকে 400 কিলোমিটারের পরে পুরো ব্যাপারটা ড্রাই হয়ে যায়, সেটা মোটুল হোক বা অন্য যে কোনো লিউব হোক না কেন। একমাত্র গিয়ার অয়েল আমি আগে ইউজ করতাম, 500-600 কিলোমিটার চলার পরেও দেখতাম কাজ করে জিনিসটা। তো অনেক দিন ইউজ করা হয় না, লাক্সারি অনেক বেড়ে গেছে, আবার বেসিক্সে ফিরে যাচ্ছি আস্তে আস্তে, দেখি কিরকম কাজ করে। এখন ক্রস করছি মহানন্দা সেতু, আর ঠিক পিছনে ডান দিকের গলিটাতেই ছিল আমার হোটেল, মানে আমি যেখানে স্টে করেছি সেই হোটেলটা, হোটেল শ্রদ্ধাঞ্জলি। তো খুব বেসিক হোটেল, আমার দরকার ছিল একটা সস্তা টিকো স্টে আমার সিঙ্গেল পার্সনের জন্য, তো সেটা আমি পেয়ে গেছি 700 টাকায়। কিন্তু আমি জানি না সবার সেটা পোষাবে কি না, তাও আমি কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিচ্ছি। সকালবেলা যদি আর্লি বেরিয়ে যেতাম সুবিধা যেটা হতো, এই জ্যামটা আমায় পোহাতে হতো না, কিন্তু আমার অফিসের চাপে অনেক দিন থেকে প্রপারলি ঘুমানো হয়নি, আর এই ট্রিপটাকে প্রপারলি এনজয় করতে হলে সবথেকে এসেনশিয়াল হচ্ছে একদম ফ্রেশ মাইন্ডেড হয়ে চালানো। তাই জন্য আরামসে আমি ভালো করে ঘুমিয়ে নিয়েছি। হোটেলটা আমার একটা বাড়তি সুবিধা দিয়েছে একদম হিলকার্ট রোডের উপরেই, তাই সোজা একবারে বেরিয়ে গেলেই হলো। এইটুকু জায়গা জ্যামই রয়েছে, টুকটুক করে কাটিয়ে জাস্ট আরেকটু এগোলেই ব্যাস, ফির মজা আয়েগা। কলকাতার জ্যাম নিয়ে যারা যারা কমপ্লেন করো একটু এদিকটাও দেখে নাও। হ্যাঁ, শিলিগুড়ির জ্যামটা কিন্তু মারাত্মক, মানে মারাত্মক লেভেলের হয়, একদম গায়ে গায়ে ঘেঁষে যেতে হয়। আমি বলছি না মানে এটা কলকাতার জ্যামকে সাপোর্ট করছি না, এটুকুই বোঝানোর চেষ্টা করছি জ্যাম এদিকেও কিন্তু মারাত্মক হয়। ইভেন আমি দার্জিলিংয়েও এরকম জ্যাম ফেস করেছি। তো একটু এগিয়ে এখান থেকে রাইট টার্নটা নেব, আশা করছি ওখান থেকে একটু শ্বাস নেওয়ার জায়গা পাবো। ডান দিকে রয়েছে তেনজিং নোরগের একটা স্ট্যাচু, আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। আশা করি সবাই জানেন জায়গাটা কোথায়। সামনে একটা বোর্ড রয়েছে, সোজা লেখা রয়েছে শুকনা 8 কিলোমিটার, তিনধারিয়া 25 কিলোমিটার, কার্শিয়াং 45, সোনাডা 60, ঘুম 69 আর দার্জিলিং 77। তো ইচ্ছে আছে আজকে শুকনা ফরেস্ট হয়ে ঢুকবো, শুকনা ফরেস্ট হয়ে সোজা উঠে যাবো মিরিকের দিকে, মিরিকের ভিউ পয়েন্টের আশপাশে কোথাও একটু বসবো, একটু খাওয়ার দাওয়ার খাবো, তারপর ওখানে দেখতে দেখতে এগোবো যে কোথা থেকে বেশ একটু ভালো সিনিক ভিউওয়ালা একটা জায়গা পাই, সেখানটা গিয়ে আজকে একটু রিল্যাক্স করবো। আশপাশটা অবভিয়াসলি ঘুরে দেখবো। তো ল্যাদ খাবো যখন বলছি, ওটা থেকে এইটা এক্সপেক্ট করে নেবেন না যে ব্লগটা বোরিং হতে চলেছে, ডোন্ট ওয়ারি। আমার কাছে ল্যাদ বলতে পাহাড়টাকে কমপ্লিটলি ঘুরে 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 আরামসে এক্সপ্লোর করা, বাইকের লাগেজ রেখে ঘোরার মানেই আমার কাছে ল্যাদ। ওইদিকে একটা বড় মাঠ, পিছনে এরকম সিমিলার আরেকটা মাঠ ছিল, ওখানে দেখলাম ফুটবল খেলছে সবাই।
এই একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের নর্থ বেঙ্গলে পাহাড়ের দিকে বা নর্থ ইস্ট ইন্ডিয়া সবাই ফুটবল নিয়ে কিন্তু প্রচণ্ড প্যাশনেট। লাস্ট টাইম যখন মেঘালয়ে গেলাম, দুটো বাচ্চা ফুটবল খেলছিল, তো আমি পাল্লা দিয়ে পেরে উঠলাম না। মানে আমি প্র্যাকটিসে নেই এখন, কিন্তু তাও মানে ওদের যে বেসিক স্কিলসগুলো, বেসিক বল রিসিভিং, সেটাই মানে অনবদ্য, যেন জিনের মধ্যে এটা ইনবিল্ট। You're doing hitchhiking, man? Sorry? Lift, please. I mean, you're traveling across India like through the lifts and everything? Yeah. Where are you from? I'm from Maharashtra. Maharashtra. And how many places you have traveled already? Sorry? How many places you have traveled? I traveled Jabalpur in MP Okay. and UP, Banaras in UP. You have a channel or something? No, I'm just vlogging. But no, don't. Okay, okay. Nice, man. Sorry, I have a pillion. Otherwise, I would have given a lift. 10 euros. Nice to meet you, man. Nice to meet you. Okay. Best of luck. I was giving you a lift. It worked. বাহ, এই একটা জিনিস ট্রাই করতে হবে। তো সো হিচ হাইকিং জিনিসটা ট্রাই করতে হবে। একটা মুভিতে দেখেছিলাম, ইনটু দ্য ওয়াইল্ড, যে নিজের সর্বস্ব ছেড়ে দিয়ে, নিজের প্রপার্টি ছেড়ে দিয়ে পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করতে বেরিয়ে যায় ঠিক এইভাবে, মানে উইথাউট এনি পয়সা, এনিথিং। ইট ওয়াজ এ ভেরি মাচ ইন্সপায়ারিং স্টোরি, খুব ফেমাস স্টোরি, বেশিরভাগ লোকে হয়তো আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো এটা দেখে দাঁড়িয়ে পড়লাম, ভালো লাগলো বেশ। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, স্পিড লিমিট 20 কিলোমিটার। আমি যখন প্রথম এসেছিলাম, ছোট ছিলাম, বাবা মার সাথে এসেছি, আমাকে বলছে শুকনা ফরেস্ট। আমি বলছি শুকনা ফরেস্ট? আমি বাইরের দিকে তাকাচ্ছি, গাছগুলো ঠিক এরকমই লাগছিল, আর আমি ভাবছি আচ্ছা গাছগুলো শুকনো, ওই জন্য শুকনো ওয়ার্ডটা তখন মাথায় আসেনি। আমি ভাবছি আচ্ছা শুকনো ফরেস্ট মানে ড্রাই ফরেস্ট। দিনগুলো খুব মনে পড়ে, বাবার সাথে সেই ঘুরতে যাওয়া, সেই ব্যাপারগুলো খুব মনে পড়ে। আর যারা জানেন না তাদের বলে রাখি, আমার বাবা অ্যালজাইমার্স পেশেন্ট, আর এখন একদম লাস্ট স্টেজে রয়েছেন। তো সেই কারণে আমার একটু ঘোরাফেরা সব কিছুতে একটু লিমিটেশন থাকে। তো এই একটা আনফর্চুনেট জিনিস নিয়ে আমাদের একটু ডিল করতে হয়। আমার তো তাও কম, আমি যখন সময় পাই তখন ডিল করি সে ব্যাপারটা নিয়ে, মাকে একটু হেল্প করি, বেশিরভাগ সময় অফিস নিয়ে বিজি থাকি। কিন্তু মা 24/7 ডিল করেন। লাস্ট 5 বছর থেকে উনি এখনও কোথাও ঘুরতেও যেতে পারেনি। আমি এখন ঘুরতে গিয়ে এই ভিডিওগুলো দেখাই, তো আমার এই ঘোরার মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে মা ওই ট্রাভেলটাকে উপভোগ করেন। কিন্তু সামহাও কোথা থেকে রিগ্রেটটা কিন্তু ফুটে বেরোয়, বলে আমাকে একটু নিয়ে যাস না কোথাও। আবার পরের দিন নিজেই বলে না আমি গেলে বাবাকে কে দেখবে, ওষুধগুলো কে দেবে। অ্যাকচুয়ালি এরকম পেশেন্ট বড্ড ডিপেন্ডেন্ট হয়ে যায় কারোর উপরে, আর এই ডিপেন্ডেন্সিটা এই মোমেন্টে আমার মার উপরেই পুরোটা রয়েছে। তো কিছু করার নেই এই জায়গাটা। হঠাৎ করে তখন শুকনা মিলিটারি ক্যাম্পটা শুরু হয়ে গেল, তাই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। মিলিটারি ক্যাম্পগুলো রেকর্ড করা উচিত না, ওনাদের এই প্রাইভেসিটুকু দেওয়া উচিত। যদি এখানে অতটা কড়াকড়ি নেই, কিন্তু স্টিল ইটস মাই সিভিক রেসপন্সিবিলিটি। মিরিক রোডটা আমার এত সুন্দর লাগে না, মানে এটা বাইকার্স প্যারাডাইস। লাগেজ ফাগেজ ছাড়া শুধু বাইকটাকে নিয়ে হ করে একবার ভাগাতে হবে। শুকনা মোড় পেরিয়ে চলে এসেছি, ওই জায়গাটা জাস্ট ক্যামেরাটা অন করা হলো না। তো ওখান থেকে ডান দিকে চলে যায় সবার স্বপ্নের রাস্তা রোহিণী। আমি এগিয়ে চলে এসেছি মিরিক রোড ধরে, আর এখান থেকে এখন নিয়ে নিচ্ছি লেফট টার্ন এই মোড় থেকে। ওয়েলকাম টু মিরিক। রোহিণী রোড অনেকের পছন্দের রাস্তা, ওটা অবভিয়াসলি খুব সুন্দর রাস্তা, ওঠার টার্নিংগুলো খুব সুন্দর, প্রচুর লোকাল ভেন্ডার্স থাকে, মোমো চা খাওয়ার জন্য আদর্শ জায়গা। এই রাস্তাটা আবার সুন্দর হচ্ছে লম্বা স্ট্রেচগুলো আর সুন্দর বেন্ড উইথ টি গার্ডেন্স, দুটো দুরকম। হাই স্পিড টার্ন যদি কেউ চায় তো আমার মনে হয় এই রাস্তাটা বেশি সুন্দর। ঠিক এরকম একটা জায়গায় একটা রুম নিয়ে নেওয়া যায়, একটু বাজেট ফ্রেন্ডলি হবে, কিন্তু এরকম সামনে ভিউ থাকবে, আর তার সাথে ওয়ার্ক ফ্রম হোমের অপশন তো আমার রয়েছেই। সকালবেলা ঘুম থেকে ওঠো, এরকম একটা দৃশ্য দেখতে দেখতে ব্রাশ করো, কাজবাজ করো,
বিকেলবেলাটা একটু ঘুরতে বেরোবো, আবার সন্ধ্যাবেলা এসে কাজ করে রাত্রিবেলা খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ো। উইকেন্ডগুলোতে ফাটিয়ে এদিক ওদিকগুলো এক্সপ্লোর করো। উফ, কি মজাই না হতো। প্রচুর প্ল্যান ছিল, সব কিছু করে উঠতে পারিনি। বাবা, স্পেসটা একটু কম পড়বে মনে হচ্ছে। বেরিয়ে যাবে তো? হ্যাঁ, বেরিয়ে যাবে। শুরু হয়ে গেছে বাদরের সাম্রাজ্য। খুব অত্যাচারী হয়। সুযোগ যদি পেয়েছে একবার, হাতে খোলা জিনিস পায়, ডেঞ্জারাস। সেই চেনা পরিচিত মিরিকের চা বাগান শুরু হয়ে গেছে। 3-4 দিন থেকে এমনিতে অফিসে কাজ বাজ ছেড়ে খুব মন খারাপ ছিল। এটা হচ্ছে মন ভালো করার রাস্তা। পুরো পাহাড়টাই মন ভালো করার অ্যাকচুয়ালি। সামনে ওইটা হচ্ছে মিরিকের অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা। ওখানে লেখা রয়েছে আই লাভ মিরিক। পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ছোট্ট না সরি বড় রেস্টুরেন্ট রয়েছে, প্যারাডাইস পয়েন্ট। আমি ওখানে ট্রাই করিনি কখনো। এই সোজা রাস্তাটা এখানে গেলে এই যে গাড়িগুলো রাখা, বাঁ দিকে আমার গাড়িটা এই গাড়িগুলোর পিছনে রাখা রয়েছে। আর এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছেন কাপলরা ছবি তুলতে ব্যস্ত। আমি ঢুকে যাচ্ছি এই রেস্টুরেন্টটাতে, এখানে খাওয়া দাওয়ার খাবো। যদিও ওইখানে একটা ছাদের এক্সটেনশন দেখতে পাচ্ছি আর বসার জায়গাও আছে, আমি জানি না এনাদেরই কিনা, জিজ্ঞেস করে নেবো। যদি ওনাদের হয় তাহলে ওই বাইরেটাই বসবো। এখানে সে জিনিসপত্র রেখে দিয়ে এখানটা এসে তখন দাঁড়ালাম। একদম পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকছে। ও এই তো এইখান থেকে কন্টিনিউশনটা রয়েছে, তো আই থিঙ্ক এখানেও বসা যায়। ইয়েস, এখানটাই বসছি। বিউটিফুল বিউটিফুল। আমি এটা একটা ব্লগে দেখেছিলাম, আমি তখন থেকে টার্গেট করছিলাম যে এই জায়গাটা এসে বসবো, একটু মাইন্ড চিল করা দরকার। পারফেক্ট জায়গা এটা। তো আগেই বললাম ডেস্টিনেশন কোথায় এখনও জানি না, বাট রাস্তাটা এই ছোটো ছোটো জায়গাগুলো উপভোগ করতেই এসেছি আজকে। অ্যান্ড লাভিং ইট। ল্যান্ডস্কেপটা দেখুন, জাস্ট বিউটিফুল বিউটিফুল। জিনিসপত্রগুলো এনে এখানটা রাখি, এখানে বসে খাবো। এই যে এটা মেনু, খুব বেশি দাম নয় কোনো খাবারের। তো আমি এখান থেকে একটা চাউমিন নিয়েছি, চিকেন চাউমিন 150 টাকা। আর তার সাথে মোমোটা কোথায় গেল, মোমো একটা নিয়েছি, এই মোমো চিকেন মোমো 100 টাকা। তো এই কথাটা আমি মাঝে মাঝেই বলি যে ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি। তো এই জার্নিটাকে আজকে মারাত্মক উপভোগ করছি। খাবার চলে এসছে, চিকেন মোমো 1 2 3 4 5 6 7 8 9 পিস 9 পিস চিকেন মোমো দিয়েছে 100 টাকায়। আর এদিকে হচ্ছে চিকেন নুডলস, দেখেই মনে হচ্ছে হেভি হবে। তাহলে এরকম খাবার আর সাথে এরকম একটা ভিউ, জমে ক্ষীর পুরো। বলতেই হচ্ছে আই রিয়েলি ডু লাভ মিরিক। খাবার অসাধারণ, মানে আমি কোনো একটা রিভিউ দেই না এরকমভাবে, বাট লোকেশনটা যতটা ভালো লাগছে তার সাথে খাওয়াটা সেরকম যাচ্ছে আর কি ব্যাপারটা, আর সেরকম হাওয়া চলছে, এটা দেখলে বোঝা যাবে। এই দুই দাদা এখন ফটো তুলতে ব্যস্ত, এনাদের সাথে দেখা হলো। এনারা যাচ্ছেন সান্দাকফু। আজকে তো কোথায় থাকছো? তুমলিং বললে না? ওকে, হ্যালো। তোমাদের নামটা একটু বলো না। আকাশ। তোমার নাম আকাশ না? কোথায় থাকো বললে? গড়িয়া, সোনারপুর গড়িয়া। আর তুমি হচ্ছে দমদম। তোমার নামটা কি? আশিস। আশিস। এটাই মজা, নিজে টুক করে বেরিয়ে পড়লে প্রচুর লোকের সাথে দেখা হয়, গল্প টল্প হয়, মাঝে মাঝে ছবি তুললে একটু ইন্টারাপ্ট করে দিই আর খাবার খাই। ওয়েদারটা একদম সুবিধার ঠেকছে না, হঠাৎ করে মেঘ করে গেছে পুরো চারিদিকে। মানে বসেছিলাম যখন তখনও হালকা মেঘ ছিল, মনে হচ্ছে যে কোনো মোমেন্টে বৃষ্টি আসবে।
বাড়িতে ফোন করলাম মাকে, মা বলছে কলকাতাতেও ভালো মেঘ করে আছে, তো আর রিস্ক না নিয়ে তাড়াতাড়ি এগোচ্ছি এবার। এই যে একটা হনুমান দূর থেকে আমাকে দেখে দৌড়ে এসে দাঁড়াতো, যেন কাছে এসে বলছে আদর করবে না খাবার দেবে, দুটোই চলবে। ফটো ব্লগিং সেট আপে চলে এসেছি, চলুন এবার এগোই। যা একটু আগে এত সুন্দর ভিউটা ছিল, পুরো মেঘে ঢেকে গেল। একটা বড় ভুল করে ফেলেছি, আমি না টাকা তুলতে ভুলে গেছি। তো মিরিক লেকের দিকে এগোলে ওই দিকে একটা এটিএম ছিল, সান্দাকফু যাওয়ার পথে আমি ওখান দিয়ে টাকা তুলেছিলাম, তো দেখি ওখান থেকে টাকাটা তুলে নেবো। তো তখন আমরা ব্রেকফাস্ট করলাম টিংলিং ভিউ পয়েন্টে, এখন এগিয়ে যাচ্ছি সৌরেনি বাজারের মাঝখান থেকে। পাহাড়ে আসলে প্রচুর ফুটবল খেলতে তো দেখি, এই প্রথমবার আমি ক্রিকেট খেলতে দেখছি। সুন্দর মাঠটা, যেহেতু বালি আছে কার্পেটে খেলা হচ্ছে। মিরিকে এসে এখানে এসবিআই থেকে টাকা তুলে নিয়েছি, এবার পকেট ফুল, আর কোনো চাপ নেই। আর পরে নিলাম এই রেন কভারটা, ভালো ঠান্ডা লাগছে। আচ্ছা একটা জিনিস একটু বলে দিই, মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট থেকে আমি এসেছি এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে চলে গেছিলাম মিরিক মার্কেট, ওটা গেছিলাম কারণ আমি এটিএম থেকে টাকা তুলতে হবে। এই রাস্তায় এসে আমাদের নিতে হবে বাঁ দিক, ল্যান্ডমার্ক হিসাবে ক্রিকেট খেলার গ্রাউন্ডটা। তো লেখাই রয়েছে বাইপাস টুয়ার্ডস দার্জিলিং। সামনে দেখতেই পাচ্ছেন বাঁ দিকেই হচ্ছে পশুপতি ফাটক, বাঁ দিকেই হচ্ছে সান্দাকফু রাস্তা ভায়া সুখিয়া, আর বাঁ দিকে হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা। তো তিনটেই একই দিকে যায়। সুখিয়া হয়ে আমরা অনেকবার দার্জিলিং গেছি। অ্যাকচুয়ালি আমি রোহিণী থেকে উঠে লাস্ট টাইম কোথায় যেন গেলাম, জায়গাটার নাম বারবার ভুলে যাই। হ্যাঁ, মাছধরা হয়ে ঘুরে সুখিয়া অবধি এসেছিলাম, তারপরে গুরদুম এক্সপ্লোর করে ওই রাস্তায় ফিরে গেছিলাম। আমি ঠিক এবার অপোজিট রুট থেকে উঠছি। এখানে জাস্ট দাঁড়ালাম এই ফ্ল্যাগগুলোকে দেখার জন্য, কি বিউটিফুল লাগছে। এদিক থেকে হচ্ছে তোবাকশির রাস্তা, এই নিচের রাস্তাটা এদিক থেকে চলে যাচ্ছে। আমরা এখন গতানুগতিক রাস্তায় এগোবো সুখিয়ার দিকে। বেশি আনন্দ করে নিয়েছি, ব্যাস বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, পালাই এবার, হু করে টানতে হবে এবার। ও লাগেজগুলোকে বাঁচাতে হবে। মোস্ট প্রবলি একটা ভুল আমি করেছি, পিছনে যে টেল ব্যাগের রেল লাইনারটা আমি আনতে ভুলে গেছি। দেখতে হবে ব্যাগের মধ্যে আছে কিনা, বাট আমার মনে হয় না আছে, বের করে রেখেছিলাম, ধরতে ভুলে গেছি। এই হচ্ছে সমস্ত বাঙালির খুব প্রিয় জায়গা, গোপালধারা টি গার্ডেন। আর এইদিকে হচ্ছে গোপালধারার চা টেস্ট করার দোকানগুলো, সমস্ত প্রোডাকশন কপিও ওনাদের ওখানে রাখা থাকে। অনেকে বসে দেখি চাটা টেস্ট করে, কেনেও। আর আমি এখন বৃষ্টির ভয় পালাচ্ছি। বৃষ্টিটা একটু কমেছে, তো ওয়েলকাম টু গুফা পাতাল। আমি ভেবেছিলাম পশুপতি ফাটক অব্দি এগোতে হয়নি, তার আগেই জায়গাটা পড়ে গেল। আর যেটুকু দেখছি সাথে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। থাকার অপশান হিসাবে দেখতে পাচ্ছি উপরে একটা রয়েছে মাউন্টেন ভিউ গুফা পাতাল হোমস্টে, এদিকে একটা দেখতে পাচ্ছি নমস্তে হোমস্টে। আর এই দাদাদের সাথে কথা বলছিলাম এক্ষুনি, ওনারা বললেন এই রাস্তা দিয়ে সোজা এগোলে এই ভিউ পয়েন্টের উপর অব্দি বাইক নিয়ে যাওয়া যাবে। উপরে অলরেডি দেখতে পাচ্ছি 4-5 জন নাচানাচি করছে, জানি না খেয়ে দিয়ে নাচানাচি করছে নাকি রিলস বানাচ্ছে, আই ডোন্ট নো। আচ্ছা, ওনাদের থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, ওই দিকে ভিউ পয়েন্টের নিচের দিকে মানে ঢালের দিকে আরেকটা কোনো থাকার অপশান আছে, যেখান থেকে সব থেকে সুন্দর ভিউ আসে। তো ওই জায়গাটা এক্সপ্লোর করবো। এখন এই রাস্তাটা দিয়ে এগোবো, এই রাস্তা দিয়ে সোজা এখন বাইক নিয়ে ঢুকবো, দেখি কত দূর যাওয়া যায়। তো দেখতেই পেলেন মিরিকটাকে আলাদা রকমভাবে উপভোগ করেছি আজকে, আর ফাইনালি পৌঁছে গেছি গুফা পাতাল। বাই দ্য ওয়ে, গুফা পাতাল কিন্তু পড়ছে নেপালে, রাস্তার এই পার্টটা ইন্ডিয়া, ওই পার্টটা নেপাল। পরের পর্বে গুফা পাতালটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করব, সাথে কোথায় থাকা যায়, ভিউ পয়েন্টের টাইমিং কি সেগুলোও জানাবো। স্টে টিউনড, পরের পর্ব বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। বাই বাই।